হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে আমরা আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। আ আজকের যে টপিকটা সেটা আমি অলরেডি এখানে ক্রিয়েট করে রেখেছি। আপনারা হয়তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা মেনু বার আছে, ভার্টিক্যাল মেনু বার এবং রাইট সাইডে কিছু কনটেন্ট আছে। এবং আমি যখন স্ক্রল করছি পেজটাকে তো সেই অনুযায়ী দেখুন প্রত্যেকটা সেকশন রিলেটেড আমাদের যে মেনু অপশন রয়েছে সেটা কিন্তু ট্রিগার হচ্ছে এবং সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং অ্যাক্টিভ হওয়ার সঙ্গে, সঙ্গে এই কালারটাও দেখছেন যে চেঞ্জ হচ্ছে কিন্তু। ওকে? তো এতে করে আমরা কি বুঝতে পারছি যে আমি এই মুহূর্তে কোন সেকশনটা দেখছি বা কোন সেকশনটা আমি করছি। তো এটা খুব ইম্পোর্টেন্ট একটা ফিচার প্রত্যেকটা ওয়েবসাইটেই। বেশিরভাগ ওয়েবসাইটে আপনারা হয়তো দেখেছেন, বিশেষ করে ডকুমেন্টেশন যেখানে থাকে যে সমস্ত ওয়েবসাইটে সেখানে কিন্তু প্রচুর, প্রচুর কনটেন্ট থাকে। তো যেহেতু কনটেন্ট হেভি থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেকশনকে আমরা যাতে ঠিকঠাক করে ট্রেস করতে পারি বা ট্র্যাক রাখতে পারি। অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে কোন চ্যাপ্টারটা করছি বা আমার কতগুলো চ্যাপ্টার এর আগে আমার পড়া হয়ে গেছে আর কতগুলো চ্যাপ্টার পড়া বাকি। তো প্রত্যেকটা জিনিস আমরা যদি ট্র্যাক রাখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই টাইপের যে ফিচারটা সেটা প্রয়োজন হবে। হয়তো আপনারা দেখেছেন যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটেও কিন্তু বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু এই ফিচারটা আ রয়েছে। তো বেশিরভাগ কি প্রত্যেকটা ডকুমেন্টেশন যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অবশ্যই এটা থাকতে হবে। এবং আপনি যদি কোনো ডকুমেন্টেশন রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করছেন, ইভেন আপনি আপনার পোর্টফোলিওতেও বানাতে পারেন বা ব্রোশিওর টাইপের যে ওয়েবসাইট বানাচ্ছেন সেখানেও আপনি কিন্তু বানাতে পারেন এই ফিচারটা। তো এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে আর ইউজার এক্সপেরিয়েন্স এর দিক থেকেও কিন্তু অনেক ভালো। তো এখন আমি ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছি তো মানে সেকশনটা দেখছি তো সেইজন্য ইন্ট্রোডাকশনটা হাইলাইট হয়ে আছে। আমি যখন একটা নির্দিষ্ট আ সময় পর্যন্ত একটা স্ক্রল করছি দেখুন যে সেটআপ যে সেকশনটা শুরু হয়েছে তার আগে কিছুটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটা কি করছে? আমি এমনভাবে এটাকে ক্যালকুলেট করেছি যে এই সেকশনটা যখন আমার ভিউতে আসবে মানে আমার স্ক্রিনের সামনে আসছে, ভিউ পোর্টের মধ্যে তার একটু আগেই এই সেকশনটা ট্রিগার হয়ে যাচ্ছে এবং আমার এই অপশনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি এইখানে যে মেনুগুলো আছে সেখানে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন সেকশনে আমরা এভাবে ট্রাভেল করতে পারি। ওকে? এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার। তো চলুন আমরা দেখি যে এটা কিভাবে আমরা বিল্ড করতে পারি। তো আমি কোড লিখে আপনাদেরকে বোর করব না। কোড যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি কোড প্রোভাইড করে দেব। এছাড়াও আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। তো পুরো বিষয়টা হলো যে কনসেপ্টটা বোঝা। আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা নিজেরাও বিল্ড করে নিতে পারবেন। ওকে? তো এখন আমি এখানে স্টার্ট করছি। তো সবার ১ম এ খেয়াল করে দেখুন আমার একটা সিম্পল নেভিগেশন আছে। নেভিগেশনের মধ্যে আমার কিন্তু সেই ইউএল, এলআই এর মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগ রয়েছে। ওকে? অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এই সেকশনগুলোকে মেনশন করা রয়েছে, এই লিস্ট আইটেমগুলোকে। এবং প্রত্যেকটা আমার এখানে হ্যাশের মাধ্যমে কিন্তু এখানে প্রত্যেকটাকে চিহ্নিত করা আছে যে কোন অ্যাঙ্কারে ক্লিক করলে কোন সেকশনে যাবে। এটা খুব সিম্পল। এটা আমরা এমনিও জাভাস্ক্রিপ্ট ছাড়াও কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করতে পারি। কিন্তু আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছি যে আমি স্ক্রল করার সঙ্গে, সঙ্গে এই যে মেনু আইটেমটা সেটা অ্যাক্টিভেট হতে হবে। মানে এটা সেই মেনুটাকে হাইলাইট করবে যে আমি এখন কোন সেকশনটা পড়ছি বা কোন সেকশনটা আমার ভিউতে আছে। এটার জন্য জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। আর আমি এই যে কোনো একটা অপশনে ক্লিক করলে সেই সেকশনে আমাকে নিয়ে চলে আসছে, এটা কিন্তু সিম্পল আমরা HTML দিয়েই করতে পারি। তার জন্য আমার href এর মধ্যে হ্যাশ ইন্ট্রো, হ্যাশ সেটআপ এরকম সেকশনের আইডি দেওয়া আছে। দেখুন এখানে আইডি ইন্ট্রো আছে। তো এই যে আইডি এই আইডিটা যদি আমি হ্যাশ হিসেবে পাস করি তাহলে কিন্তু এটা নরমালি আমরা অ্যাচিভ করতে পারি এই ফিচারটা। আর এই স্ক্রল স্পাই যেটা আ এই যে পুরো যে ফিচারটা বা এই যে সিস্টেমটা যেটা দেখছেন এটাকে স্ক্রল স্পাই বলছে। ওকে? তো সেটার জন্য সেটা অ্যাচিভ করার জন্য আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে। আর আমি সিম্পল একটু সিএসএস টাও দেখিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি একটা সিএসএস এখানে নেই। খুব সিম্পল ভাবেই এটাকে আমাদের লেফট সাইডে একটা সাইড বার আছে আর রাইট সাইডে কনটেন্টটা রয়েছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে অবশ্যই বলব যে এই যে স্মুথ যে ইফেক্টটা দেখছেন না যে স্মুথলি যাচ্ছে এই বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র আমরা এই HTML এর মধ্যে স্ক্রল বিহেভিয়ার স্মুথ এই প্রপার্টিটা যদি লিখি তাহলে কিন্তু এই সিম্পল জিনিসটা অ্যাচিভ করতে পারি। কিন্তু এখানে একটা ইস্যু আছে। যদি আপনার সিস্টেমে অ্যানিমেশন যদি অফ করা থাকে মানে আপনার উইন্ডোজের আ যে অ্যানিমেশন ডিফল্ট যে অ্যানিমেশন সিস্টেম সেটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা এই স্মুথ ইফেক্ট দেখতে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফাস্ট হবে। ওকে? অনেক ফাস্ট কিন্তু এটা মুভ হবে। দেখছেন? এখানে কিন্তু সেই স্মুথনেস টা কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমরা যদি স্মুথনেস এটাকে রাখি, তো আমরা ডেস্কটপের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে
এই এফেক্টটা কিন্তু দেখতে পাবো। আর এটা কিন্তু অনেক বেশি কুলও লাগে, তাই না? যে স্মুথলি এই সেকশনটা রিভিল হচ্ছে। এবার চলে আসি আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টে, যেটা হলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা করে আইডি দেওয়া আছে। ইন্ট্রো, সেটআপ, ইউসেজ, অ্যাডভান্স, কনক্লুশন ইত্যাদি। তো আমি সমস্ত সেকশনগুলোকে ধরে নিয়েছি কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে। আর যত ন্যাব লিঙ্কস আছে সেটাও কিন্তু কোয়েরি সিলেক্টরের মাধ্যমে ধরে নিয়েছি। ওকে? এবার কি হয়েছে, আমি উইন্ডোর উপরে কিন্তু স্ক্রল ইভেন্ট অ্যাটাচ করেছি। অ্যাটাচ করার পরে আমার এই উইন্ডোতে এখন স্ক্রল ইভেন্ট যখনই ঘটবে, আমার এই ভিতরের যে কোডটা সেই কোডগুলো কিন্তু ফাংশন শুরু করবে। তো সবার ১ম এ একটা ভ্যারিয়েবল নিয়ে রেখেছি কারেন্ট। কারেন্ট একটা ব্ল্যাংক নিয়ে রেখেছি যে এই মুহূর্তে আমি যে যে সেকশনটা আছি সেটা আমি ব্ল্যাংক রেখেছি যে এই মুহূর্তে আমি কোন সেকশনটা দেখছি। আ ওকে? তো সেটা আমি এখানে ব্ল্যাংক রেখে দিয়েছি। এরপরে আমরা সেকশনের উপরে ফর ইচ লুপ এখানে চালাচ্ছি। ফর ইচ লুপ চালিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে আমার এই যে প্রত্যেকটা সেকশন, এই যে প্রত্যেকটা সেকশন এই যে দেখছেন সেকশন টপ লেখা রয়েছে। সেকশন টপ মানে হলো আমার এই যে ইন্ডিভিজুয়াল যে সেকশনগুলো, এই সেকশনগুলো আ এই যে টপ পজিশন মানে ব্রাউজারের একদম শুরুতে, ব্রাউজারের একদম যে স্টার্টিং পয়েন্ট সেটা সেখান থেকে এটা কতটা দূরে আছে। সেখান থেকে এটা এই কতটা দূরে আছে। আমি কিন্তু সেটা ডিটেক্ট করছি। তো এখন এই যে ইউজেস যে সেকশনটা সেটা খেয়াল করে দেখুন এই যে আ একটা বর্ডার রয়েছে না? এই যে হালকা হয়তো খেয়াল করছেন যে একটা বর্ডার টপ আমি এখানে দিয়ে রেখেছি। তো এটা কিন্তু এই সেকশনের যে দূরত্বটা, এই দূরত্বটাকে কিন্তু বলা হচ্ছে এই যে ডিসট্যান্সটা, এই ডিসট্যান্সটাকেই বলা হচ্ছে যে সেকশন আ অফসেট টপ। যে আমার এই টপ পজিশন থেকে এই সেকশনটা কত দূরে আছে। তারপরে হলো সেকশনের হাইট। তো সেকশনের হাইটটা কিভাবে বের করেছি আমরা? ক্লায়েন্ট হাইট দিয়ে। মানে এই যে ইউজেস যে সেকশনটা, এই সেকশনটার নিজস্ব হাইট কতটা আছে। ওকে? সাপোজ এখান থেকে 1200 আছে। আর এখানে আছে সাপোজ 600 এই ইউজেসটা বা অ্যাডভান্সটা যেটাই খুশি আপনি ধরে নিন। তো এটা হলো আপনার মনে করুন এটা হচ্ছে 1200 1200 পিক্সেল। আর এটা যেটা আছে সেটা হলো সাপোজ 600 পিক্সেল। ওকে? তো এটা হলো 600 পিক্সেল, আর এটা হলো 1200 পিক্সেল। তো এবার আমরা কি করেছি? উইন্ডো ডট স্ক্রল ওয়াই মানে আমি এই যে উইন্ডোটা কতটা স্ক্রল করেছি, সেই স্ক্রল ওয়াই এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমার সেকশন টপ মানে হলো 1200 মাইনাস স্ক্রল হাইট মানে হলো এই যে আ স্ক্রল হাইট মানে হলো এই সেকশনের হাইটটা। ডিভাইডেড বাই 3। এখন এই যে ডিভাইডেড বাই 3 এটা কিন্তু আরবিট্রারি নাম্বার মানে একটা র‍্যান্ডম নাম্বার। আমি এখানে এটা বোঝাতে চেয়েছি যে আমি এই সেকশনটা খেয়াল করে দেখুন ইউজেসটা কখন গিয়ে অ্যাক্টিভেট হচ্ছে। খেয়াল করুন ইউজেসটা কিন্তু দেখুন অ্যাক্টিভেট হয়েছে। আমি ইউজেস একদম টপে এসছে তখন কিন্তু অ্যাক্টিভেট হয়নি। ইউজেস বেশ কিছুটা আগে থেকেই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে হলো এই যে সেকশন হাইট বাই ডিভাইডেড বাই 3 এটা জাস্ট আমি ডিসাইড করছি যে এই সেকশনটা কখন অ্যাক্টিভেট হবে। মানে এই মেনু আইটেমটা কখন অ্যাক্টিভেট হবে। এই সেকশনটা কি একদম টপে আসার পরে? নাকি একটু আগে থেকেই? তো সেটা আপনি নিজে থেকেও করতে পারেন। এখানে 2, 3, 4, 5 যেটা খুশি আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখানে সিম্পল যে ক্যালকুলেশনটা সেটা বুঝতেই পারছেন যে 1200 মাইনাস 600 বাই 3। তো এটা কি হচ্ছে যে জেনারেলি প্রায় 1000 পিক্সেলের থেকে এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে কারেন্ট যে ভ্যারিয়েবলটা ছিল সেইটা সেকশনের যে আইডিটা সেই সেকশনের আইডিটা আমরা এখানে ধরে নিচ্ছি। গেট অ্যাট্রিবিউট আইডি মানে ইন্ডিভিজুয়াল যে সেকশন এই সেকশনের যে আইডিটা সেই আইডিটাকে কিন্তু আমরা এখানে ক্যাচ করে নিচ্ছি। ওকে? তো সেই আইডিটা যখনই আমরা ধরছি তখন সেই যে কারেন্ট যে আইটেমটা সেই আইটেমটা কিন্তু সেখানে অ্যাক্টিভেট হচ্ছে। এবার ন্যাব লিঙ্ক প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করছি? সবার ১ম এ যে আ অ্যাক্টিভ এখানে একটা লিঙ্ক এড করা আছে, সেই অ্যাক্টিভ লিঙ্কটা কিন্তু আমরা সবার ১ম এ রিমুভ করে দিচ্ছি। যে আগে থেকে যদি কোনো লিঙ্কের মধ্যে অ্যাক্টিভ যদি থাকে, তাহলে সেটাকে আমরা আগে রিমুভ করে নিচ্ছি। ওকে? এটাকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে আ ইন্ট্রো প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে দেখুন ইউজেস সেকশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। ঠিক আছে? আমি যদি একদম টপে চলে আসি, তো এক্ষেত্রে হলো ইন্ট্রোডাকশন। যেহেতু ইন্ট্রোডাকশন সবার টপে আছে তো এটা অ্যাক্টিভ রয়েছে। তো আমরা চাইছি যে কোনো সেকশন যদি অলরেডি অ্যাক্টিভ হয়ে থাকে তো সেটাকে আগে রিমুভ করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দেখছি যে কোনো লিঙ্কের যে href সেই href টা কি আছে? প্রত্যেকটা লিঙ্কের যে href আছে না একটা করে এই যে যেমন ইন্ট্রো, সেটআপ, ইউজেস। তো এখান থেকে আমরা এই href টাকে বের করে নিচ্ছি এবং href টাকে আমরা এখানে কম্পেয়ার করছি হ্যাশ প্লাস কারেন্ট। আমরা এখানে কিন্তু কারেন্ট পেয়েছিলাম। তো সাপোজ এই সেকশনটা আমি পেয়েছিলাম যে ইউসেজ। তো ইউসেজ সেকশন। তো ইউসেজ এর সঙ্গে আমরা একটা হ্যাশ এখানে জুড়ে দিচ্ছি, কনক্যাট করে নিচ্ছি।
এবং সেই যে হ্যাশটা এখানে জুড়ে যাচ্ছে, তো সেটাকে আমরা ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাস এখানে দিয়ে দিচ্ছি। তো এজন্য আমাদের কি হচ্ছে, এবার খেয়াল করে দেখুন এই যে অ্যাক্টিভ ক্লাসটা যখন আমার সেটআপ সেকশনে আমার যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এই অ্যাক্টিভ ক্লাসটা এখান থেকে সরে কিন্তু আ আমাদের সেটআপ সেকশনে আসছে। মানে সেটআপ লিঙ্কে চলে আসছে এবং সেটআপ সেকশন থেকে আমি যখন সরে যখন ইউসেজ এ চলে আসছি, তখন দেখুন অ্যাক্টিভ ক্লাসটা সরে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে। ওকে? তো এখান থেকেই হয়তো আপনারা এবার বুঝতে পারছেন। আর বাকিটা হলো আপনাকে ডেফিনিটলি নিজেকে তো প্র্যাকটিস করতে হবে আর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে এটা কিভাবে কাজ করছে। এখন ২০২৫ সালে এসে দাঁড়িয়ে আমাদের কিন্তু কোড আমরা যেকোনো জায়গা থেকে জেনারেট করে নিতে পারি এআই থেকে বা Google থেকে যেকোনো জায়গা থেকে। সেটা কিন্তু কোনো বড় বিষয় নয়। এখানে ফ্যাক্ট যেটা হলো সেটা হলো কনসেপ্টটা বোঝা যে এই যে পুরো টোটাল যে আ সিনারিওটা বা টোটাল যে প্রজেক্টটা সেটা আমি কিভাবে আ কাজ করাবো এখানে, এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। ওকে? এখন হতে পারে যে এই যে ফিচারটা, এই ফিচারটা এড করার পরে হতে পারে যে আপনার অন্য কোনো একটা সেকশনে গিয়ে সেটা কিন্তু আ কনফ্লিক্ট করছে। তো সেটা যদি আপনি সলভ করতে চান তাহলে কিন্তু এখানে কি বিষয় লেখা আছে সেই জিনিসটা কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে যে আমি এখানে অ্যাকচুয়ালি কি করছি। তো অনেক সময় কি হয় বিগিনারদের ক্ষেত্রে বিশেষ করে এই প্রবলেমটা বেশি হয় যে বিভিন্ন এআই থেকে কনটেন্ট জেনারেট করে নেয়, কোড জেনারেট করে। জেনারেট করার পরে সেটাকে জাস্ট কপি আর পেস্ট করে দেয়। পুরো কমপ্লিটলি না বুঝেই। এবার ইমপ্লিমেন্ট করার পরে দেখে যে হ্যাঁ, ঠিকঠাক তো কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই একটু প্রোডাক্টটা বড় হয়ে যায়, আমাদের যে প্রজেক্ট যেটা সেটা অনেক বেশি বড় হতে থাকে, তখনই দেখা যায় যে একটার পর একটা বাগ আসতে থাকে। তো সেই বাগগুলো সলভ করতে গিয়ে দেখা যায় যে ওভারঅল প্রজেক্টটাই কিন্তু তখন ব্রেক হয়ে যায়। তো কারণটা কি হয়েছিল যে কোডটা আমি জেনারেট করিয়ে নিয়েছিলাম এআই এর কাছ থেকে সেই কোডটার মধ্যে কোনো একটা বাগ ছিল। বা সেই যে কোডটা আ স্পেসিফিক সেই জায়গাটার জন্য তো পারফেক্ট ছিল। কিন্তু এআই কিন্তু জানেই না যে আ ওই কোডটা অন্য কোনো আদার্স কোনো ফিচারের সঙ্গে কনফ্লিক্ট করবে কিনা। কারণ এআই এর পক্ষে জানা সম্ভব না আপনি আপনার প্রজেক্টে কোথায় কি কোড এপ্লাই করে রেখেছেন। ওকে? তো সেইজন্য এই একটা কথা বলব যে এআই থেকে এআই দেখে কোড জেনারেট করছেন বা এআই এর হেল্প নিয়ে পড়াশোনা করছেন, এআই থেকে নলেজ নিন। আ খুব ভালো। কিন্তু যে কোডটাই আপনি কপি করছেন বা কপি করে পেস্ট করার চেষ্টা করছেন আপনার রিয়াল লাইফ প্রজেক্টে আপনার যেখানে প্রোডাকশন এ কাজ করছেন, সেখানে কিন্তু একটু বুঝে শুনে কোডটাকে পেস্ট করবেন। ওকে? না হলে কিন্তু আপনার ছোট্ট একটা কোডের জন্য আপনার পুরো প্রজেক্টটাও কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। সবসময় যে এআই সঠিক ইনফরমেশন দেয়, সেটা কিন্তু নয়। এআই কে আপনি যেভাবে কোয়েশ্চেন করছেন, তো সেই কনটেক্সট এই কিন্তু আপনাকে একটা রিপ্লাই করে। এবার সেটা কিন্তু সবসময় আপনার পুরো প্রজেক্টে গিয়ে কাজে লাগবে এমন কিন্তু নয়। এটা কিন্তু এখনো অনেকের মিসকনসেপশন আছে যে এইটা তো লাগছে একটা ওয়েবসাইট বানাতে হবে, আমি কোড জেনারেট করব, এনে কপি পেস্ট করব, ব্যাস হয়ে যাবে। তো আপনি একটা ফুল ফ্লেজড যখন একটা প্রজেক্ট বানাচ্ছেন, তখন আপনি কত কোড জেনারেট করবেন ওখান থেকে। আর কত বেশি আপনি কোড ওখানে প্রোভাইড করবেন এআই কে। এআই কে কোড প্রোভাইড করলে বা পুরো কনটেক্সট দিলে তখনই কিন্তু একটা রিপ্লাই করতে পারেন। তো তারও একটা লিমিটেশন আছে। তো সেক্ষেত্রে আমাদের যে আমরা যে কোডার আছি, আমরা যে হিউম্যান আছি, আমাদের কিন্তু নিজস্ব টাচ দরকার। নিজেদের বুদ্ধিটা কিন্তু এখানে এপ্লাই করতেই হবে। সবসময় কিন্তু এআই এর ভরসায় থাকলে চলবে না। আ এখন ২০২৫ সালে এসে এখন জাভাস্ক্রিপ্ট বা React, Vue, Angular এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ চলছে। সমস্ত কিছুর একটা হাইপ আছে। এখন বলা যাচ্ছে না যে আগামী ২ বছর বা ৩ বছর পরে হয়তো নতুন কোনো লাইব্রেরি চলে আসবে বা নতুন কোনো ফ্রেমওয়ার্ক চলে আসবে। তো সেক্ষেত্রে আবার তখন সবাই মিলে কিন্তু সেই প্রজেক্টটা বা সেই লাইব্রেরিটা, সেই ফ্রেমওয়ার্কটা শিখতে একটা আ কি বলবো যে একটা হুজুগ উঠবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এআই থেকে কোড জেনারেট করতে এই ২-৩ বছরের মধ্যে আমাদের যে নিজস্ব যে চিন্তাধারা, নিজস্ব যে বুদ্ধি সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা শুধুমাত্র এআই এর উপরে ভরসা করে থাকে। তো বেসিক নলেজ কমপ্লিটলি তাদের কিন্তু আ মাথা থেকে বেরিয়ে গেছে। তো সেজন্যই বলব যে কোডটা দেখছেন এআই কে যখন ইউজ করছেন এআই এর কাছ থেকে নলেজ নিন। এআই এর থেকে নতুন জিনিস শিখুন। কিন্তু সমস্ত কোড কিন্তু চোখ বন্ধ করে কপি পেস্ট করবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আ দেখে আপনাদের ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন নতুন একটা টপিক। স্ক্রল স্পাই আপনাদের কনটেন্ট টেবল যেগুলো থাকে জেনারেলি দেখবেন যে ব্লগ ওয়েবসাইটে থাকে। ব্লগ ওয়েবসাইটে ইচ অ্যান্ড এভরি সেকশন কিন্তু আ আমাদের একটা টাইটেল থাকে প্রত্যেকটা সেকশনের একটা ব্লগ লেখার সময়। তো প্রত্যেকটা সেকশনকে আমরা কিন্তু এভাবে ট্র্যাক করতে পারি যে এই মুহূর্তে আমি কোন সেকশনটা পড়ছি। আর আমি এখানে ডামি কনটেন্ট লিখেছি যে অল্প কনটেন্ট আছে। কিন্তু
একটা ফুল ফ্লেজ ওয়েবসাইটে কিন্তু প্রচুর কনটেন্ট থাকে। সেক্ষেত্রে অনেক বেশি স্ক্রল করার প্রয়োজন হয়। আর আমি যদি এখানে ক্লিয়ার দেখতে পাই আমার লেফট সাইডে যে আমার কটা সেকশন আমি এখন কোন সেকশন দেখছি বা কটা সেকশন বাকি আছে। তো সেক্ষেত্রে ইউজার এক্সপেরিয়েন্সটাও কিন্তু বেটার হয়। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।